ভট্টাচার্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখেন? 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? বলে আর কি যে অভিষেক, মমতা এবং তার নিচে এত লোক আছে, তারা তো একেবারে প্রায় প্রকাশ্যে চুরি করে ধরা পড়ে গেছে, তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই সমস্ত কথায় লোকে বলে নিশ্চয়ই সেটিং আছে। 52 কোটি না কত কোটি টাকা পাওয়া গিয়েছিল পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়িতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে চুরি ধরা, এই চুরি ধরার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ভূমিকা ছিল, সম্বন্ধে কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আচ্ছা, কিন্তু শুভেন্দু অধিকারীর যে ব্যাকল্যাশ গুলো রয়ে গেছে, সেটা কি কোথাও একটু ব্যাকফায়ার করছে আপনাদের দিকে? কারণ উনি তো দীর্ঘদিন ধরে তো উনি তৃণমূলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তৃণমূল মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, এবং তখন বিজেপির বিরুদ্ধে তিনি যথেষ্ট অ্যাগ্রেসিভ পলিটিক্যাল স্টেটমেন্টস দিয়েছেন। সেটা গিয়ে কি কোথাও মনে হয় যে একটু কনফিউশন তৈরি করছে? মানে নির্বাচনে জেতা হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং নির্বাচনে জিতবার জন্য একমাত্র উপায় হচ্ছে মুসলমান সম্প্রদায়কে যথাসম্ভব তোয়াজ করা। না, আমি বলতে চাইছি যে এরকম এই যে যাওয়া আসার সিনারিওটা, এই জায়গাটা কি কোনোভাবে আপনাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে? আপনার সঙ্গে সিঙ্গুরের অনশন মঞ্চে বা একাধিক সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিরোধী আন্দোলন করছেন, তখন তাকে দেখা গিয়েছে এবং আপনার দলের অনেক নেতাকে দেখা গিয়েছে। কেন দেখা গিয়েছে? নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল, এবং আমার সঙ্গে যিনি বসে আছেন তার সম্পর্কে তো আমার নতুন করে বলার কিছু নেই। ভেটারেন বিজেপি লিডার, এবং 2002 সাল থেকে 2006 সালে এই রাজ্যে যখন প্রবল বাম জমানা চলছে এবং বিজেপিকে যারা বিজেপি বিরোধী তারা বলতে যে দূরবীন দিয়েও দেখা যায় না, সেই সময় কিন্তু তিনি বিজেপির রাজ্য সভাপতির পদ সামলেছেন দীর্ঘ 4 বছর, এবং 2015 থেকে 2020 এই টেনিওরটায় তিনি ত্রিপুরা এবং মেঘালয়ের গভর্নর ছিলেন এবং বিজেপির এক্সিকিউটিভ কাউন্সিলের, সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। ভেটারেন বিজেপি লিডার তথাগত রায়, স্বাগত জানাই। নমস্কার। তথাগত কিছু প্রশ্ন করবো, আপনার সময় খুব অল্প, অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই। প্রথমেই প্রশ্ন করবো যে অপারেশন সিঁদুর, এই যে গোটা ব্যাপারটা পহেলগামে অ্যাটাক থেকে শুরু করে অপারেশন সিঁদুর, এটা কি আপনার দলকে, বিজেপিকে কোনোভাবে পলিটিক্যাল অ্যাডভান্টেজ দিল বলে আপনার মনে হয়? আমি জানি না, কিন্তু অপারেশন সিঁদুর তো ভারতের কিছু গদ্দার বা বিশ্বাসঘাতক ছাড়া আর কারুর সুবিধের জন্য হয়নি। অতএব অ্যাডভান্টেজ দিল কি না দিল সে প্রশ্নটা অবান্তর, এর কোনো ইয়ে নেই, এর কোনো প্রাসঙ্গিকতা নেই। অপারেশন সিঁদুর নিয়ে একাধিক মন্তব্য একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন দলের করেছেন। বিস্তারিতভাবে খুব তো আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলা সম্ভব হবে না, এবং খুব স্বল্প পরিসরে আপনার সঙ্গে কথা শেষও হওয়ার নয়। কিন্তু আজকের একটি ঘটনা আমি আপনাকে উল্লেখ করি। রামচন্দ্র জাংলা, তিনি হরিয়ানার একজন সাংসদ, তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে পহেলগামের মা বোনেদের সিঁদুরের জোর ছিল না বলে, এবং সেখানকার যারা পর্যটক তারা লড়াই করার মানসিকতা ছিল না বলে 26 জন নিহত হয়েছেন। আপনি কি বলবেন? একেবারেই পরিত্যাজ্য, এর সঙ্গে আমি কোনোভাবেই একমত নই এবং দলও একমত নয়। এত বড় দল, পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা বিভিন্ন, তাদের মধ্যে এত লোক আছে, তারা বিভিন্ন বিষয়ে কথা বলে, তার মধ্যে একটা দুটো উল্টোপাল্টা কথা বলতেই পারে। দল সেটার সাথে আইডেন্টিফাই করছে কিনা সেটাই বড় কথা, এবং সেটা আদৌ করছে। আপনিও এন্ডোর্স করছেন না? অবশ্যই না। এবার একটা প্রশ্ন করি, আপনার একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি ভীষণ তোলপাড়। মানে এই ইন্টারভিউ আমি যখন স্কেডিউল করি তার আগেই, যে আপনিও একটা সেটিং এর তত্ত্ব, এই ধরনের একটা কথা, আপনি একটা ডিসকোর্সের কথা বলেছেন। বিষয়টা কি একটু যদি বিস্তারিত? আমি খুব পরিষ্কার ভাবে বলেছি যে এ বিষয়ে আমি আদৌ নিশ্চিত নই যে সেটিংটা ঠিক আছে কিনা, কিন্তু সেটিং এর ব্যাপারটা তো মানুষের মুখে মুখে ঘুরছে, এখন সেটিং কথাটা ঘুরছে, এবং গণতন্ত্র ব্যাপারটাই হচ্ছে মানুষ কি বলছে তার পর্যালোচনা আর কি। অতএব প্রশ্নটা আনতেই হবে, প্রশ্নটা এড়িয়ে গেলে চলবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কারো কোনো সেটিং আছে, এবং এই হচ্ছে পরিস্থিতি। আপনার কি ঘটনার জন্য নির্দিষ্টভাবে এই আশঙ্কার কথা মাথায় এলো? বিভিন্ন কারণে লোকে বলে আর কি যে অভিষেক, মমতা এবং তার নিচে এত লোক আছে, তারা তো একেবারে প্রায় প্রকাশ্যে চুরি করে ধরা পড়ে গেছে,
তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই সমস্ত কথায় লোকে বলে নিশ্চয়ই সেটিং আছে, কেউ তো নিশ্চিতভাবে জানে না, আর আমি তো বিশ্বাসই করি না। তো এই জন্য লোকে সেই সেটিং এর কথাটা ওঠে, এবং সেটিং এর কথাটা আমাকেও আনতে হয়েছে। আপনাকে কৃতি প্রকৌশলী হিসেবে মানুষ তো জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন আবার অনেকেই জানে না আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের একজন স্নাতক এলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে একটা অসম্ভব টার্বুলেন্স চলছে গোটা রাজ্য জুড়ে, আমি মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছি, এই বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? কার ভুল বলে মনে হচ্ছে? ভুল চুরি, তো এর মধ্যে ভুল কোথায়? পুকুর চুরি, 52 কোটি না কত কোটি টাকা পাওয়া গিয়েছিল পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়িতে। তো সেই এটাই হচ্ছে ব্যাপার। মূলত পার্থ চ্যাটার্জির নিচে যে সমস্ত সব সংস্থা ছিল, কিসব নাম ভুলে যাচ্ছি, এসএসসি টেসএসসি এগুলো ছিল এদের, এবং খাতা দেখেছিল নাইসা, খাতা দেখেছিল নাইসা, এদের সকলেরই এই ব্যাপারটায়, সকলেই এই ব্যাপারটায় লিপ্ত আছে। এদের সকলের ভুল নয়, চুরি মানে একদম সংগঠিত অপরাধ আপনি বলতে চাইছেন? পরিষ্কার, সন্দেহ আছে কোনো সম্বন্ধে? এটা অবশ্যই মানে আদালত গ্রাহ্য হতে হবে, এবং সেটা আদালত গ্রাহ্য তো ইতিমধ্যে হয়েছে খানিকটা, যার ফলে এরা জামিনে আছে, এরা কাস্টাডিতে আছে, এবং তারপরে এখনো পুরোপুরি বিচার হয়নি। বিচার যখন হবে তখন পুরোপুরি আদালত গ্রাহ্য বলে বলা যাবে। আচ্ছা, আপনি আইনের স্নাতক, সেই জায়গা থেকেই বলছি, আরেকজন আইন বিশেষজ্ঞ আইনবেত্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে তিনি আইন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ অনেকে দাবি করছেন, মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে সভায় বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পলিটিক্যালি আইসোলেট করার কথা, তার জন্যই তিনি চাকরি খেলেন। উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগেও তিনি বলেছেন বিকাশবাবু এটা না করলেই ভালো করতেন, নাম না করে বলেছেন। যদিও আপনি কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে দায়ী করেন? বুঝতে পারছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্বন্ধে উনি কি বলেছেন? পলিটিক্যালি আইসোলেট করার কথা, উনি যদি চাকরিগুলো না খেতেন ভালো করতেন। পলিটিক্যালি আইসোলেট করার কথা তো মমতা ব্যানার্জি বলেছেন। কেন বলেছেন, উচিত কাজ করেছেন কিনা সেটা ওকে জিজ্ঞেস করুন। না, আপনার মতামত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে চুরি ধরা, এই চুরি ধরার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ভূমিকা ছিল, সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং চোর যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক, অতএব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজনীতি বা তার দলীয় আনুগত্য সমর্থন করার কোনো বিন্দুমাত্র প্রশ্ন ওঠে না। কিন্তু এই দুজনের মধ্যে এই প্রশ্নটায়, এই প্রসঙ্গটায় যদি কখনো কথা ওঠে তাহলে অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, এবার আমি পরবর্তী একটা প্রশ্নে আসবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চাকরি চুরি দুর্নীতি, বিশেষ করে প্রাথমিক এবং অবশ্যই এসএসসি এসএলএসটি, এই ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বিচারপতি হিসেবে তথাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তারপরে উনি যখন আপনাদের দলে যোগদান করলেন, সাংসদ হলেন, এতে কি আপনাদের দলের ঈষৎ রাজনৈতিক অস্বস্তি বাড়লো নাকি আপনাদের গৌরব বৃদ্ধি হলো? কিছুই হয়নি। আমাদের দলে এরকম বহু লোক এসছেন, বহু লোক গেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসছেন তখন তিনি স্বাগত। তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বিচার বিভাগে থাকাকালীন, যেগুলোকে আমরা স্বাগত করেছি, এবং স্বাভাবিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসেছেন তখন তাকেও স্বাগত করেছি। তবে তো আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। দিলীপ ঘোষ, তাকে কেন্দ্র করে, তার জগন্নাথ মন্দিরে যাওয়া ইত্যাদিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে সস্ত্রীক জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ স্বীকার করা ইত্যাদি নিয়ে একটা ভিন্ন ধরনের কিছু পলিটিক্যাল স্টেটমেন্টস, কিছু ডিসকোর্স, কিছু কমেন্টারি উঠে এসেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ও আচ্ছা, না উনি তো এখন বিজেপির রাজনীতির মধ্যে উনি কোথায় আছেন আমি জানি না, আদৌ আছেন কিনা আমি তাই জানি না। কিন্তু উনি তো বিজেপির হয়ে কথা বলেন এখনো। বিজেপির হয়ে উনি কথা বলেন, বিজেপির হয়ে অনেকেই কথা বলতে পারে, কিন্তু তারা রাজনীতির মধ্যে একটা কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আছে থাকলে পরে তাদের কথার একটা মূল্য হয়। আমার কথার সেই হিসেবে কোনো মূল্য নেই, কিন্তু তুমি যেহেতু আমার কাছে মতামত নিতে এসছো সেই জন্য আমি আমার মতামত দিচ্ছি। দিলীপ ঘোষ সামনে নিজের মতামত দিতে পারেন, কিন্তু বিজেপি দলের হয়ে ওর কিছু বলার কি অধিকার আছে, কতটা অধিকার আছে আমার কোনো ধারণা নেই। কিন্তু এই রাজ্যে বিজেপিকে যে অসামান্য তার নির্বাচনী সাফল্য, তার কারিগর আমি যদি নাও বা বলি সেটা বিতর্কিত শব্দ হতে পারে, কিন্তু সেই সময় বিজেপির রাজ্য সভাপতি যে দিলীপ ঘোষ ছিলেন এই বিষয়তে সন্দেহ নেই। ঝড়ে বক পড়েছে, ফকিরের কেরামতি বেড়েছে। আচ্ছা,
এই মুহূর্তে বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পর্কে আপনার মূল্যায়ন? আপনি দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন। রাজ্য নেতৃত্বের সম্বন্ধে আমার কোনো নালিশ নেই, শুধু একটাই, সেটা হলো একজন পূর্ণ সময়ের সভাপতি দরকার। সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার তো পূর্ণ সময়ের সভাপতি নয়। পরিষ্কার আমার কথাগুলো একটু শুনবার চেষ্টা করো। সুকান্ত মজুমদার দিল্লিতে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান, কলকাতায় সভাপতির একটা দলের সভাপতির দায়িত্ব সামলান, এটা তো পূর্ণ সময়ের সভাপতির কাজ হলো না। রাষ্ট্রমন্ত্রী এবং সভাপতি, আপনি বলতে চাই সাংগঠনিকভাবে শুধুমাত্র সভাপতি, পূর্ণ সময়ের সভাপতি যিনি এই কাজটা ছাড়া কিছু করবেন না, যার কেন্দ্র হবে কলকাতা, যিনি আলিপুরদুয়ার থেকে দাঁতন পর্যন্ত সমস্ত জায়গায় চষে বেড়াবেন, বিজেপির কাজ করবেন, দিল্লিতে রাষ্ট্রমন্ত্রীর কাজ করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনার দল, আমি আপনার দলই অবশ্যই বলবো, কেমন পারফর্ম করছে বলে আপনার মনে হয়? না, আমার তো দল বটেই, কারণ আমি দলের সক্রিয় সদস্য একজন, যদিও সেভাবে সক্রিয় নই, কারণ 75 বছর বয়স হয়ে যাওয়ার পরে দল কারুকে সক্রিয় রাজনীতি। হ্যাঁ, আমার প্রায় 79 এবং সেপ্টেম্বরে 80 হবে। হ্যাঁ, সেপ্টেম্বরে 80 হবে। 75 বছর বয়স হওয়ার পরে আমার চেয়ে অনেক বড় নেতা যেমন ইয়েডিউরাপ্পা, তাদের কারুকে রাখিনি। অতএব আমার কোনো সেরকম ভাবে থাকার আশা করে না। আমি এমনি পলিটিক্যালি কমেন্ট করি, মতামত দিই, এবং তার মধ্যে শুভেন্দু অধিকারীর কথা আমি অনেকদিন ধরে বলছি যে এই লোকটি আজকে বিজেপিকে নেতৃত্ব দেওয়ার পক্ষে সবচেয়ে উপযুক্ত লোক। আচ্ছা, কিন্তু শুভেন্দু অধিকারীর যে ব্যাকল্যাশ গুলো রয়ে গেছে, সেটা কি কোথাও একটু ব্যাকফায়ার করছে আপনাদের দিকে? কারণ উনি তো দীর্ঘদিন ধরে তো উনি তৃণমূলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তৃণমূল মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, এবং তখন বিজেপির বিরুদ্ধে তিনি যথেষ্ট অ্যাগ্রেসিভ পলিটিক্যাল স্টেটমেন্টস দিয়েছেন। সেটা গিয়ে কি কোথাও মনে হয় যে একটু কনফিউশন তৈরি করছে? আমি বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে তিনি হারিয়েছেন, ও কথাটা ভুললে চলবে না। খোদ মমতা ব্যানার্জিকে, তৃণমূল দল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল দল। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়া কোনো অস্তিত্ব নেই। যে মুহূর্তে মমতা ব্যানার্জির, ঈশ্বর না করুন, ভালো মন্দ কিছু হবে, 15 মিনিটের মধ্যে তৃণমূল উঠে যাবে। এই মমতা ব্যানার্জিকে উনি হারিয়েছেন, তাতে সব দোষ কেটে গেছে। দাদা, একদম শেষ দিকে এসছি, আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আমি যতদূর পড়াশোনা করেছি, যতটুকু জেনেছি, আপনার সম্পর্কে ভুলও হতে পারে, 1985-86 এই সময়টা, মানে 80-র দশকের মাঝামাঝি সময় থেকে আপনি জাতীয়তাবাদী হিন্দুত্বের রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং RSS এর কর্মী হন, এবং 90 সালে সম্ভবত বিজেপিতে যোগ দেন, আমি যদি খুব ভুল না করি। জাতীয়তা, আপনার মতো একজন স্কলার মানুষ, এরকম সুপণ্ডিত মানুষ আমাদের রাজনীতিতে, আপনাদের মতো মানুষের সংখ্যা দলমত নির্বিশেষে কমে আসছে, কোনো সন্দেহ নেই। বিজেপির হিন্দুত্ব, প্রথমে তো বিজেপি না RSS, জাতীয়তাবাদী হিন্দুত্বের প্রতি আকৃষ্ট হওয়ার কারণটা কি? অনেক লম্বা কারণ আছে। তার মধ্যে প্রধান হলো যে 1964 সালে আমি যখন কলেজে পড়তাম, শিবপুরে, তখন ঢাকার ইপুয়েট, যেটার এখন নাম হয়েছে বুয়েট, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, সেখান থেকে কিছু ছেলে, হিন্দু ছেলে বিতাড়িত হয়ে এসে ভর্তি হয়েছিল। তাদের সাথে কথা বলে আমার, তাদের বিতাড়িত হওয়ার একমাত্র কারণ তারা হিন্দু, এবং সে তাদের বিতাড়িত হয়ে এখানে আসার পরে তাদের সাথে কথাবার্তা বলে আমার এই ধারণা জন্মেছিল যে আমাদের যে সেকুলারিজম বলে যে জিনিসটা আছে, সেটার মধ্যে একটা বিশাল ফাঁকি আছে। আচ্ছা, এই ফাঁকিটা আস্তে আস্তে যত দিন গেছে আমি তত এই বিষয়ে পড়াশুনো করেছি, খবর নিয়েছি, এবং এই ফাঁকিটা চেহারাটা আরো বড় পরিস্ফুট হয়ে দেখা দিয়েছে। যারা সেই সময় যারা এই দেশের, যে সমস্ত লোককে এই দেশের মানুষ পুজো করত, যেমন মোহনদাস গান্ধী, যেমন জওয়াহরলাল নেহেরু, এরা যে সমস্ত মানে একেবারে খড়ের দেবতা, এই জিনিসটা আমার কাছে প্রতিভাত হয়েছে, এবং তার ফলে আমি হিন্দুত্ববাদী রাজনীতির দিকে আকৃষ্ট হয়েছি। তারপরে আপনি চাকরি ছেড়ে একদম সব সময়ের জন্য রাজনীতিতে এলেন। আপনি মেঘালয় এবং ত্রিপুরার গভর্নর ছিলেন, এটা বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের। আমি জিজ্ঞেস করতে চাইবো আপনার সেই সময়ের অভিজ্ঞতাটা। মেঘালয়, ত্রিপুরা তুলনামূলকভাবে ধরে নেওয়া হয়, তুলনামূলক শব্দটা আমি ব্যবহার করছি, আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে একটুখানি পশ্চাৎপদ রাজ্য, সাংস্কৃতিকভাবেও পশ্চিমবাংলার তুলনায়। এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনৈতিক সিনারিওটা কোন জায়গায়? খুবই খারাপ জায়গায়, খুবই খারাপ জায়গায়। সরকারের দিক থেকে দেখতে গেলে সরকার সম্পূর্ণ দেউলিয়া, যে যা শুধু ভাতা দিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারের কোনো রকম টাকা আসার কোনো সম্ভাবনা নেই, এবং সরকার শুধু রাজনীতি করে, এই সরকার কোনো প্রশাসন করে না।
আর সরকারের জেতবার একমাত্র নির্বাচনে জেতা হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং নির্বাচনে জিতবার জন্য একমাত্র উপায় হচ্ছে মুসলমান সম্প্রদায়কে যথাসম্ভব তোয়াজ করা। এই যেখানে সরকারের চেহারা, আমি অন্য বহু জিনিস আছে বাদ দিলাম, এক কথায় হবে না, কিন্তু যখন এই যখন সরকারের চেহারা, তখন তো কোনো ভালো বলা যেতে পারে। একইভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন, হিন্দুত্ববাদীদের আপনারা তোষণ করছেন বা তোল্লা দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তো সাম্প্রদায়িক রাজনীতি। নির্লজ্জ মুসলমান তোষণটা সাম্প্রদায়িক রাজনীতি নয়, উল্টে পড়ে মুসলমানদের সুবিধা দেওয়াটা। আমি কোনোটাকেই সমর্থন করছি না, আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগটা বলছি, আমি আমার বক্তব্যটা বলছি। উল্টে পড়ে মুসলমানদের তোয়াজ করাটা সাম্প্রদায়িক নয়, সেটা ধর্ম নিরপেক্ষ। কিন্তু যদি আমরা হিন্দুর সপক্ষে কোনো কথা বলি, হিন্দুরা মার খাচ্ছে এই কথা বলি, হিন্দুরা নির্যাতিত এই কথা বলি, তাহলেই আমি হয়ে গেলাম সম্প্রদায়। কিন্তু চাকরি তো কেউই পাচ্ছে না। চাকরি কেন পাবে না? এই তো ওবিসির তালিকা বানানো হয়েছে, ওবিসির তালিকাতে শুধু মুসলমানের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জানতাম ইসলাম নাকি বিশাল সাম্যের ধর্ম, সেখানে নাকি সবাই উবু হয়ে নমাজ পড়ে একসাথে। সেই উবু হয়ে নমাজ পড়া সেই সাম্যের ধর্মের লোকেরা হঠাৎ তারা ব্যাকওয়ার্ড কি করে হয়ে গেল, আমার মাথায় আসছে না। এটা তোয়াজ, এবং খুব নোংরা ধরনের তোয়াজ ছাড়া আর কিছু না। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বলা হয়েছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তো কেন? তাহলে বাকিরা যারা ফরওয়ার্ড তারা ওদের সাহায্য করছে না কেন? আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড করার, তাদের সাহায্য করবার জন্য তো সরকার নয়, সরকার তাদের অন্যভাবে সাহায্য করবে। কিন্তু একটা যে প্রধান সম্প্রদায় তাদেরকে বঞ্চিত করে তাদের সাহায্য করবে শুধু ভোটের জন্য, এবং তার মাধ্যমে এই নির্লজ্জ সাম্প্রদায়িক রাজনীতি করবে, তা আবার হজম হবে। সরকারি কোষাগারের টাকায় জগন্নাথ মন্দির নির্মাণকে তথাগতরা কিভাবে দেখেন? সরকারি কোষাগারের তো টাকাই নেই, সেই টাকা বার করে ভাতা দেওয়া হচ্ছে। ঘোষণা করে দেওয়া হচ্ছে যে পুরুষদের 1000 টাকা করে ভাতা দেওয়া হবে, 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। এটা নিজেরা ইচ্ছে করে নয়, ইন্টারিম মানে এরপরে আরো বাড়বে। এটা নিজেদের ইচ্ছে করে নয়, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। কোথা থেকে এত টাকা দেবেন? এগুলো উনি দেবেন না, এগুলো উনি দেবেন না, এগুলো উনি শুধু শুধু বলছেন। উনি শুধু নির্বাচনে জিতবার জন্য এবং লোককে বুঝিয়ে দেওয়ার জন্য করছেন, এগুলো উনি দিতে পারবেনও না, দেবেনও না। তথাগত রায়ের সঙ্গে অনেক মানুষ রাজনৈতিকভাবে একমত হতে পারেন, অনেকে না হতে পারেন, কিন্তু তার রাজনৈতিক সততা নিয়ে, তার রাজনৈতিক অবস্থানগত সততা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকা সম্ভব নয়। তথাগত রায়ের মতো, তপন শিকদারের মতো মানুষ, বা আমি দিলীপ ঘোষের কথাও যদি বলি, এই মুহূর্তে বিজেপিতে কমে যাচ্ছে কেন? হয় তৃণমূল থেকে, না হলে তৃণমূল থেকে আসা, না হলে তৃণমূলে যাওয়া। এই ব্যাপারটা কি কোথাও বিজেপির বিশ্বাসযোগ্যতা ভোটারদের মধ্যে নষ্ট করছে? এরকম দল থেকে আসা, দল থেকে ঘটেই থাকে, এবং আমি সেদিক দিয়ে নিজেকে কোনো একটা ব্যতিক্রমী লোক মনে করি না। না, আমি বলতে চাইছি যে এরকম এই যে যাওয়া আসার সিনারিওটা, এই জায়গাটা কি কোনোভাবে আপনাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে? না, বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে না, কারণ যে কোনো দলেই লোক আসে, লোক যায়, এর মধ্যে নতুন কিছু নেই। বিজেপি তো সেটাই হয়েছে। দুটো প্রশ্ন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে বিজেপিতে যোগদান করতে চান, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি যোগদান করতে চান, আপনাদের অবস্থা, আপনার কি মতামত? ঠাকুমার যদি বোম বাজায় তাহলে কি হতে পারে? কিন্তু এই প্রশ্নগুলো করে লাভ কি? না, আমি তো অটলজির সঙ্গে তো ওনার একটা যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে ভালো থাকতেই পারে, তাই বলে তিনি বিজেপিতে যোগ দিলে কি হবে এরকম একটা অর্থহীন প্রশ্নের জবাব দিতে। একদম শেষ প্রশ্ন করবো, আপনার মতো সুবক্তা, আপনার মতো পণ্ডিত মানুষ, হয়তো প্রশ্নটা ঈষৎ অন্যরকম লাগতে পারে, কিন্তু সেই প্রশ্নটা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেটা হচ্ছে, আপনার সঙ্গে সিঙ্গুরের অনশন মঞ্চে বা একাধিক সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিরোধী আন্দোলন করছেন, তখন তাকে দেখা গিয়েছে এবং আপনার দলের অনেক নেতাকে দেখা গিয়েছে। কেন দেখা গিয়েছে? আফসোস করেন এখন? তার প্রথম কারণ না, আফসোস করি না। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, তখন আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল সিপিএম কে হটানো। এই পাপ সরকারটা 34 বছর ধরে পশ্চিমবঙ্গের যে সর্বনাশ করেছে, সেই পরিপ্রেক্ষিতে এদেরকে হটানোর প্রয়োজন ছিল। আমরা অবশ্যই এটা বুঝতে পারিনি যে সিপিএম কে হটাবার পরে সিপিএম এর জায়গায় যারা আসবে তারা তাদের গুরুমারা চেলা হবে এবং সিপিএম এর চেয়ে দ্বিগুণ নষ্টামি করবে। অবশ্য একটা জিনিস, যে কারখানা তুলে দেবার ব্যাপারটা সিপিএম পুরো করে গিয়েছিল আর কি। অতএব তৃণমূল এমন কারখানা তুলে দেওয়ার ব্যাপারটা পুরো মানে পশ্চিমবঙ্গে যে যত কারখানা ছিল, আমরা এখানে যে বসে আছি, এখানে জয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ছিল, পুরো কারখানাটা তুলে দিয়েছে সিপিএম।
এরকম হিন্দুস্তান মোটর তুলে দিয়েছে সিপিএম, যেসব তুলে দিয়েছে সিপিএম, হাজার হাজার, মানে বিশাল বিশাল কত কয়েক স্কোয়ার কিলোমিটার জুড়ে অনেক কারখানা ছিল, গেস্কিন উইলিয়ামস, এগুলো সব তুলে দিয়েছে সিপিএম। অতএব মমতা এই জায়গায় দাঁড়িয়ে একদম কিছু খুব একটা কিছু বাকি ছিল, একদম শেষ করছি, যেটুকু ছিল সেটুকু উনি করছে। একদম শেষ করছি, একদম দুটো র্যাপিড ফায়ার করবো। বুদ্ধদেব ভট্টাচার্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখেন? বুদ্ধদেব ভট্টাচার্য নিঃসন্দেহে, বুদ্ধদেব ভট্টাচার্য তো ব্যক্তিগতভাবে অসত্য নন। 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? শুভেন্দু অধিকারী, অবশ্যই। আমি তো খুব পরিষ্কার করে বলেছি, বহুদিন ধরে বলছি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে এবং একাধিক সমসাময়িক রাজনৈতিক ইস্যুর ওপর আমরা কথা বললাম, সেগুলোকে টাচ করে যাওয়ার চেষ্টা করলাম মাত্র। আপনাকে ধন্যবাদ জানাই এতটা সময় দেওয়ার জন্য এবং এরকম আরো এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।